গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি এরিক মারিয়া রেমবার্কের উপন্যাস অল কোয়াইট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট। পড়ছি এর দ্বিতীয় পর্ব। আপনারা যারা এখনও গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। ইদানিং সাবস্ক্রিপশন অনেক কমে গিয়েছে, আপনাদের সাপোর্টটি আমার খুব দরকার। আশা করছি যারা নতুন শুনছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নতুন রং রুটের দল এসে পৌঁছেছে। খালি জায়গা সমস্ত ভর্তি হয়ে গেছে। তাদের মধ্যে কেউ কেউ পুরনো, কিন্তু ২৫ জন যা আছে তারা একেবারে আনকরা। আমাদের চেয়ে তারা প্রায় ২ বছরের ছোট। ক্রোপ আমায় ধাক্কা দিয়ে বলে, খোকাদের দেখেছ? আমি ঘাড় নাড়ি। তাদের সামনে আমরা বুক ফুলিয়ে চলি। খোলা জায়গায় আমরা দাড়ি কামাই। পকেটে হাত দিয়ে নতুন রং রুটের দিকে চেয়ে দেখি আর মনে মনে ভাবি আমরা হচ্ছি ঘাগি লড়িয়ে। কাটসিন্সকি আমাদের সঙ্গে এসে যোগ দেয়। নতুন সৈন্যদের গ্যাসের মুখোশ আর কফি জোগানো হয়েছে। একজন বাচ্চার কাছে গিয়ে কাট বলে, বহুদিন তোমরা ভালো কিছু খেতে পাওনি না? সে মুখভঙ্গি করে বলে, সকালে শালগমের রুটি, দুপুরবেলা শালগমের সরুয়া, রাত্রে শালগমের কাটলেট আর শালগম সিদ্ধ। এই শালগমের রুটি? তবে তো তোমাদের ভাগ্য ভালো। এখানে করাতের গুঁড়ো দিয়ে রুটি তৈরি হয়, তা জানো না বুঝি? কিন্তু মটরশুঁটি কেমন লাগে? চাই কিছু? ছেলেটি বলে ওঠে, ঠাট্টা করতে হবে না। কাটসিন্সকে বলে, খাবার বর্তনটা আনো তো দেখি। আমরা কৌতূহলী হয়ে কাটের সঙ্গে চলি। সে তার খড়ের বিছানার পেছনে একটা গামলার কাছে আমাদের নিয়ে যায়। তার প্রায় অর্ধেকটা গোশত আর মটরশুঁটির ঝোলে ভরা। কাটসিন্সকি তার সামনে সেনানায়কের মতো দাঁড়িয়ে হুকুম দেয়, নজর সাফ রাখো আর তাড়াতাড়ি হাত চালাও। আমরা অবাক হয়ে যাই। আমি বলি, কোথা থেকে সংগ্রহ হলো কাঠ? কাঠ বলে, হাইনরিককে ৩ টুকরো প্যারাশুটের সিল্ক দিয়ে তার বদলে এগুলো পেয়েছি। সে খুশি হয়েই বদল করেছে। বাসি মটরশুঁটি খেতে খুব ভালো না? বাসি মটরশুঁটি খেতে খুব ভালো না? দেখি যদি কিছু খুঁজে পেতে আনতে পারি, একটু ঘুরে আসি। বলে সে বেরিয়ে গেল। গোলন্দাজ বিদ্রুপ করে বললে, কত ঘুরবে, ঘুরে আসুক, আপনারা খুব একটা আশা করে বসে থাকবেন না। হতাশ হয়ে আমরা শুয়ে পড়ে একটুখানি ঘুমিয়ে নেবার চেষ্টা করতে থাকি। ক্রোপ একটা সিগারেট ভেঙে আধখানা আমাকে দেয়। ইয়ার্ডেন মটরশুঁটি আর শুয়োরের মাংসের গল্প জুড়ে দেয়। সে বলে, মেথির গন্ধ না থাকলে তার খাওয়াই হয় না, আর রাতে যদি হয় তো আলাদা আলাদা না রেঁধে আলু, মটরশুঁটি আর মাংস সব একসঙ্গে হাঁড়িতে চড়ানো উচিত। কে একজন গর্জে ওঠে, ইয়ার্ডেন যদি চুপ না করে তো তাকে মেথি পাতার মতো থেতলে দেবে। তারপর প্রকাণ্ড ঘরের মধ্যে সব নিস্তব্ধ হয়ে যায়। কেবল ২টি বোতলের মুখে ২টি মোমবাতি মিটমিট করে জ্বলতে থাকে, আর থেকে থেকে সেই গোলন্দাজের থুতু ফেলার শব্দ কানে আসে। দরজা খুলে কাঠ প্রবেশ করতেই আমরা একটু নড়ে উঠি। আমার মনে হয় যেন আমি স্বপ্ন দেখছি। তার বগলে ২টো পাউরুটি আর রক্ত মাখানো একটা চটের থলে, তার মধ্যে ঘোড়ার মাংস। গোলন্দাজের মুখ থেকে পাইপটা খসে পড়ে যায়। সে পাউরুটিটা ছুঁয়ে বলে, বাবা, এই যে সত্যিকারের রুটি, এখনো গরম রয়েছে। কাঠ বুঝিয়ে কিছুই বলে না। সে রুটি পেয়ে গেছে, বাস, বাকিটাতে কি আসে যায়। আমার দৃঢ় বিশ্বাস যদি তাকে মরুভূমির মধ্যেও ছেড়ে দেওয়া যায়, ৮ ঘন্টার মধ্যে সে ভরপেট খাবার মতো মাংসের রোস্ট, খেজুর আর মদ জোগাড় করে আনবে। সে ভেস্টুসকে সংক্ষেপে হুকুম দেয়, কাঠ কেটে আনো। তারপর তার কোটের পকেট থেকে সে একটা লোহার তাওয়া, পকেট থেকে কিছু নুন আর খানিকটা চর্বি বার করে। কিছুই সে ভোলেনি। মেঝেতে সে খানিকটা আগুন করে। তাতে শূন্য কারখানা ঘরটা আলোকিত হয়ে ওঠে। আমরা বিছানা ছেড়ে উঠে পড়ি। গোলন্দাজ বেচারা একটু ইতস্তত করে। সে ভাবে কাঠকে খোসামত করলে সেও একটু ভাগ পাবে কিনা। কাটসিন্সকি তার দিকে ফিরেও তাকায় না। সে শাপান্ত করতে করতে চলে যায়। কাঠ মাংস রান্না করে, কিন্তু আমরা চারপাশে গোল হয়ে ঘিরে বসে পেট ভরিয়ে নিই। এই হচ্ছে কাঠ। কোনো খাদ্যদ্রব্য কোনো বিশেষ জায়গায় হয়তো ১ ঘন্টার মতো পড়ে আছে, দেরি করলে আর থাকবে না। কাঠ ঠিক তা জানতে পারে। সে টুপিটা মাথায় দিয়ে সেই বিশেষ ঘণ্টার মধ্যে সেই বিশেষ জায়গা থেকে সেই বিশেষ খাদ্যদ্রব্যটা সংগ্রহ করে আনবেই। সে সব জিনিস খুঁজে বার করে, স্টোভ, কাঠ, খড়, ঘাস, টেবিল, চেয়ার, সবচেয়ে বেশি বার করে খাবার। মনে হয় যেন জাদুমন্ত্রে উড়িয়ে নিয়ে আসছে।
এই সৈনিক জীবনের একটা দিন আমরা একসঙ্গে এমন চমৎকারভাবে কাটিয়েছিলুম যা এখনো ভুলতে পারিনি। সেটা ছিল ফ্রন্টে যাবার ঠিক আগের দিন। একটা নতুন গড়া সেনাদলের মধ্যে আমাদের ভর্তি করা হয়েছিল। পরের দিন ভোরবেলা আমাদের ছাড়বার কথা। সন্ধ্যার সময় আমরা হিমেলস্টোসের সঙ্গে একটা বোঝাপড়া করে নেবার জন্য তৈরি হয়ে নিলুম। হিমেলস্টোসের শিক্ষক প্রণালীর জন্যে তার উপর ইয়ার্ডেনের বড় রাগ। ইয়ার্ডেন বেচারা রাত্রে ঘুমের মধ্যে প্রস্রাব করে ফেলত। হিমেলস্টোন বলতো ওটা ওর কুড়েমি। তার জন্যে সে ইয়ার্ডেনের রোগ সারাবার এক ফন্দি বার করলে। খুঁজে খুঁজে সে দলের মধ্যে থেকে কিন্ডেরফার্টের নামে আরেকজন লোককে আবিষ্কার করলে তার ওই এক রোগ। তাকে ইয়ার্ডেনের সঙ্গে একসঙ্গে রাখবার বন্দোবস্ত হল। সেনা ব্যারাকের মধ্যে সাধারণত ঝোলানো বিছানার ব্যবস্থা। হিমেলস্টোন এদের একজনকে দিলে নিচের বিছানা, আরেকজনকে দিলে ঠিক তার উপরে। নিচে যে থাকত তার প্রাণ ওষ্ঠাগত। তার পরদিন নিচের জনকে উপরে, উপরের জনকে নিচে দেওয়া হতো, যাতে দুজনেই দুজনের উপর শোধ নিতে পারে। এই ছিল হিমেলস্টোসের আত্মশিক্ষার নিয়ম। মতলবটা হীন হলেও বেশ পাকা। কিন্তু দুঃখের বিষয়ে কোনোই ফল পাওয়া গেল না। কারণ উভয়ের মধ্যে যে রোগটা ছিল সেটা কুড়েমি নয়, সত্যিকারের রোগ। তাদের ফ্যাকাশে রং দেখলেই সেটা বোঝা যেত। শেষ পর্যন্ত তাদের একজনকে সারা রাত মেঝেতে শুয়ে কাটাতে হতো। তার ফলে প্রায়ই তার সর্দি হতো। ক্রোধ প্রস্তাব করেছিল যে যুদ্ধের অবসানে হিমেলস্টোস যখন আবার ডাক হরকারা হয়ে যাবে, সে হিমেলস্টোসের উপরে চাকরি নেবে। তখন কেমনভাবে তার উপর সে শোধ নেবে এই ভেবে সে আনন্দে আত্মহারা হয়ে উঠত। আমরা সকলেই ভাবতুম শান্তির সময়ে সমস্ত শোধ তুলব। শুধু এই প্রতিশোধের আশাতেই আমরা তার শাসনের চাপে গুঁড়ো হয়ে যাইনি। তবে সে হচ্ছে সেই সুদূর ভবিষ্যতের কথা। তার আগেই তার বেশ একঘা দেবার জন্যে আমরা একটা মতলব আঁটলুম। যদি সে আমাদের চিনে ফেলতে না পারে, আর কাল ভোরে যদি আমরা চলে যাই, সে আমাদের কি করতে পারে? প্রতিদিন বিকেলবেলা কোথায় সে মদ খেতে যেত তা আমাদের জানা ছিল। গোরা বেড়াকে ফিরে এসে তাকে একটা নির্জন অন্ধকার পথ দিয়ে যেতে হতো। সেখানে একটা পাথরের ডিপির আড়ালে লুকিয়ে তার জন্য আমরা অপেক্ষা করতে লাগলুম। আমার সঙ্গে একটা বিছানা ঢাকা চাদর ছিল। যদি সে একা আসে তবেই নিশ্চিন্ত। উৎকণ্ঠায় আমাদের গা কাঁপতে থাকল। অবশেষে তার পায়ের শব্দ শোনা গেল, পরিচিত শব্দ। প্রতিদিন বিছানার তপ্ত আবরণের মধ্য থেকে এই শব্দ শুনি। ক্রোপ ফিসফিস করে বললে, একলা আছে? হ্যাঁ, একলা। ইয়ার্ডেন আর আমি ঢিপির পাশ থেকে নিঃসারে বেরিয়ে পড়লুম। গান গাইতে গাইতে হিমেলস্টোস আসছে, বেশ ফুর্তি। কোমর বন্ধের বকলসটা চকচক করছে। সে কিছুমাত্র সন্দেহ না করে এসে পড়ল। আমরা বিছানার চাদরটা নিয়ে পেছন থেকে এক লাফ দিয়ে তার মাথা থেকে পা শুদ্ধ ঢেকে একটা থলি বানিয়ে ফেললুম। তার আর হাত পা তোলবার জোর হইল না। ফুর্তির গানটা থেমে গেল। পরমুহূর্তে হাইয়ে ভেন্টুস ভারী খুশি হয়ে তার বাহু বিস্তৃত করে এসে দাঁড়াল। তারপর বেশ করে দাঁড়িয়ে নিয়ে তাক করে সে সাদা থলির উপর এমন এক প্রচণ্ড খুশি বসালো যে তাতে বুনো মোষ ঘুরে পড়ে যায়। হিমেলস্টোস গড়াতে গড়াতে চিৎকার করতে লাগল। কিন্তু আমরা তার জন্য তৈরি ছিলুম এবং একটা গদি সঙ্গে এনেছিলুম। ভেস্টুস বেশ করে পা গুটিয়ে বসল। হাঁটুর উপর গদিটাকে রেখে সে হাতটে খুঁজে হিমেলস্টোসের মাথাটা হাতে নিলে। তারপর ঝুঁটি ধরে গদির উপর তার মুখ ঠেসে ধরলে। তৎক্ষণাৎ তার চিৎকার বন্ধ হয়ে গেল। থেকে থেকে তাকে একটু করে নিঃশ্বাস নেবার অবসর দেয়া হয়। সঙ্গে সঙ্গে সে ষাঁড়ের মতো চিৎকার করে ওঠে। ভেস্টুস আবার ঠেসে ধরে তাকে চুপ করিয়ে দেয়। ইয়ার্ডেন দেখি মুখে একটা চাবুক নিয়ে হিমেলস্টোসের কোমরবন্ধ খুলে ট্রাউজারটা নামিয়ে দিচ্ছে। তারপর সে উঠে দাঁড়িয়ে সপাত সপাত শুরু করে দিলে। চমৎকার দৃশ্য। হিমেলস্টোস মাটিতে পড়ে, ভেস্টুস তার উপর রক্ত পিপাসুর মতো ঝুঁকে। তার মাথা ভেস্টুসের হাঁটুর উপর। ইয়ার্ডেন অক্লান্ত কাঠুরের মতো হাত চালিয়ে যাচ্ছে। ইয়ার্ডেনকে জোর করে ছাড়িয়ে নিয়ে তবে আমরা আমাদের পেটাবার পালা পাই। শেষে ভেস্টুস হিমেলস্টোসকে ধরে দাঁড় করিয়ে শেষবারের মতো প্রচণ্ড আরেকঘা বসালে। টলতে টলতে হিমেলস্টোস হুমড়ি খেয়ে খানার মধ্যে গিয়ে পড়ল। আমরা যত জোরে পারি ছুট দিলুম। ভেস্টুস একবার চারদিকে তাকিয়ে নিয়ে একটা পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলে বললে, প্রতিশোধ হচ্ছে গরমাগরম মালপোয়া বাবা। হিমেলস্টোসের এতে খুশি হওয়াই উচিত, কারণ তার নীতিতে বলে আমরা পরস্পর পরস্পরকে শিক্ষিত করব। এতদিনে সেই শিক্ষার ফল ফলল। হিমেলস্টোস কাউকেই ধরতে পারেনি। যাই হোক, তার একটা বিছানার চাদর লাভ হয়েছিল, কারণ কয়েক ঘন্টার পরে সেটা খুঁজতে এসে আমরা পাইনি। সেদিনকার সন্ধ্যার ঘটনায় প্রাণটা খুব খুশি হল। পরদিন সকালবেলার যাত্রার গ্লানি সব দূর হয়ে গেল।
ফ্রন্ট লাইনে তার খাটানোর কাজের জন্য আমাদের যেতে হবে। অন্ধকার হতে মোটর লরি এসে উপস্থিত হল। আমরা উঠে পড়লুম। সন্ধ্যার আকাশ যেন প্রকাণ্ড একখানি চমৎকার চাঁদোয়ার মতো বিস্তৃত, যার নিচে একজনের জন্যে আরেকজনের মন টানতে থাকে। ভারী মনোরম। কঞ্জু শিয়েডেনটা পর্যন্ত আমায় একটা সিগারেট দান করে ফেললে। গায়ে গায়ে আমরা সকলে দাঁড়িয়ে আছি। বসবার জায়গা নেই, তার আশাও আমরা করিনে। মূলের আজ নতুন বুটজোড়া পরে বেশ আয়েসে আছে। লরির ইঞ্জিন ঘর করে ওঠে। একটা ঝাঁকুনি দিয়ে লরিটা লাফিয়ে উঠে গড় করে চলতে থাকে। উঁচু নিচু গর্তে ভরা রাস্তা। আমরা একটি আলোও জ্বালাইনি। তার জন্যে আমরা থেকে কাত হয়ে গাড়ি শুদ্ধ উল্টে পড়বার মতো হচ্ছি। গাড়ি যে কোনো সময়ে উল্টে যেতে পারে, কিন্তু তার জন্য আমাদের বিশেষ চিন্তা নেই। আমরা জানি রণক্ষেত্রে গুলি লেগে পেটে ফোড়োফোড় হয়ে যাওয়ার চেয়ে গাড়ি থেকে পড়ে একটা হাত ভেঙে যাওয়া অনেক ভালো, আর অনেকে তাতে বরং খুশি হবে, কারণ তাতে বাড়ি ফিরে যাবার একটা সুযোগ পাওয়া যায়। আমাদের পাশে লম্বা সারি বেঁধে যুদ্ধের সম্ভার চলেছে। আমাদের চেয়ে তারা কিছু এগিয়ে চলেছে। আমরা চেঁচিয়ে তাদের সঙ্গে তামাশা করছি, তারা জবাব দিচ্ছে। রাস্তার ধারে একখানা বাড়ির পাঁচিল দেখা গেল। আমি হঠাৎ কান খাড়া করলুম। আমি কি ভুল শুনছি? আবার শুনতে পেলুম হাঁস প্যাক প্যাক করে ডাকছে। কার্সিনস্কির দিকে একবার তাকালাম। সে আমার দিকে চাইলে। দুজনেই দুজনের মনের ভাব বুঝলুম। শুনলে কাট? কাট জিভ কচলে বললে, নম্বরটা টুকে নিয়েছি, যখন ফিরে আসবো দেখা যাবে। গোলন্দাজদের আর্টিলারি লাইনে আমাদের লড়ে এসে পৌঁছল। পাছে আকাশ থেকে দেখা যায়, তাই ঝোপঝাড়ের আড়ালে কামানগুলোকে লুকিয়ে রাখা হয়েছে। যদি এখানে কামান লুকানো না থাকত, এই গাছপাতাগুলোকে দেখাত প্রফুল্ল, সুন্দর, নবীন। কামানের ধোঁয়ায় আর কুয়াশায় বাতাসটা কটু হয়ে উঠেছে। বারুদের গন্ধে মুখ পর্যন্ত বিষাদ লাগছে। কামানের গর্জনে আমাদের লরি টলমল করছে। চারিদিকের সমস্তই যেন থরথর করে কাঁপছে। আমাদের অজ্ঞাতসারে আমাদের মুখের ভাব বদলে যায়। আমরা অবশ্য একেবারে সম্মুখ শ্রেণীতে এসে পৌঁছইনি, রিজার্ভসের দলে আছি। তবু প্রত্যেকের মুখে যেন লেখা হয়ে গেছে, এর নাম ফ্রন্ট। ফ্রন্টের বেষ্টনের মধ্যে আমরা রয়েছি। ঠিক ভয় নয়। আমরা যতবার গেছি এসেছি, তত করে আমাদের পায়ের চামড়া শক্ত হয়ে গেছে। কেবল নতুন রংরুটটা উত্তেজিত হয়ে উঠেছে। কার তাদের বুঝোতে থাকে, ওটা একটা 12 ইঞ্চি কামান। আগে গোলা ফাটার আওয়াজ, তারপর কামানের শব্দ। গোলা ফাটার শব্দ শুনি, কিন্তু কামান ছোড়ার ফাঁকা শব্দ আমাদের কানে আসে না। ফ্রন্টের মিলিত কোলাহলে তা মিলিয়ে যায়। কাঠ শুনে বলে, আজ একটা গোলাবর্ষণ হবে। আমার মজ্জার মধ্যে আমি তার সাড়া পাচ্ছি। আমাদের পাশে 3টি গোলা এসে পড়ল। কুয়াশার মধ্যে দিয়ে আগুনের হলকাটা যেন ছুটে বেরিয়ে এলো। গোলার টুকরোগুলো শোঁ শব্দে বাতাস চিরে চলে গেল। আমরা শিউরে উঠে ভাবি যে, তবু ভালো, কাল সকালেই আমরা কুটিরে ফিরে যাব। সাধারণত যেমন থাকে আমাদের চেহারা যে তার চেয়ে ফ্যাকাশে কি তার চেয়ে রাঙা হয়ে উঠেছে এমন নয়। মুখ যে শুকিয়ে গেছে কি শিথিল হয়ে পড়েছে তাও নয়। তবু কেমন ধারা যেন বদলে গেছে। বোধহয় আমাদের রক্তের মধ্য দিয়ে কিসের একটা ঝিলিক চলে গেছে। এ শুধু শব্দের অলঙ্কার নয়, সত্যিই তাই, একটা ঝিলিক। এর নাম ফ্রন্ট। ফ্রন্টের এই চেতনাই সেই ঝিলিক। যে মুহূর্তে প্রথম গোলাটা মাথার উপর দিয়ে বাতাসে সিটি দিয়ে ছুটে চলে যায়, সেই মুহূর্তে আমাদের শিরায়, অঙ্গে, চোখে একটা ক্ষিপ্রতা জেগে ওঠে। সমস্ত ইন্দ্রিয়ের অনুভূতি যেন তীক্ষ্ণ হয়ে ওঠে। চোখের নিমেষে সারা দেহ একেবারে প্রস্তুত হয়ে যায়। প্রত্যেকবারেই এরকম হয়। ফ্রন্টের জন্য যখন যাত্রা করি, তখন আমরা সাধারণ সৈন্য, হয় উৎফুল্ল নয় বিষণ্ণ। তারপর প্রথম কামানের সঙ্গে পরিচয়। সঙ্গে সঙ্গে আমাদের কথার সুরে পর্যন্ত একটা নতুন রেশ পড়ে। কার যখন সেনা ব্যারাকের কুটিরের সামনে দাঁড়িয়ে বলে, আজ একটা গোলাবর্ষণ হবে, তখন সেটা তার একটা মত মাত্র। কিন্তু ওই কথাটাই যখন এইখানে এই ফ্রন্টে দাঁড়িয়ে বলে, তখন চকচকে সঙ্গিনের মতো সেটা ধারালো হয়ে ওঠে, চিন্তার মধ্যে অবাধে ঢুকে যায়। যেন একটা গূঢ় অর্থ, আজ একটা গোলাবর্ষণ হবে। আমাদের অন্তরের নিভৃততম স্থান পর্যন্ত কেঁপে উঠে, সতর্ক হয়ে দাঁড়ায়। আমার কাছে ফ্রন্ট যেন একটা ঘূর্ণিজল। যদিও বহু দূরে স্থির জলের মধ্যে আমি রয়েছি, তবু ধীরে ধীরে আওরের টান আমাকে কেন্দ্রের কাছে টেনে নিয়ে চলেছে। এর থেকে আর নিস্তার নেই। মাটি থেকে, বাতাস থেকে আমাদের ভরণ পোষণ হচ্ছে।
সবচেয়ে বেশি হচ্ছে মাটি থেকে। মাটির টান একজন সৈন্যের কাছে যতটা, আর কারো কাছে তত নয়। যখন সে মাটির উপর লম্বা হয়ে শুয়ে পড়ে, যখন গোলার আগুনে মৃত্যুর ভয়ে সে তার মুখ, হাত, পা মাটির মধ্যে লুকোবার চেষ্টা করে, তখন মাটি তার একমাত্র বন্ধু, ভাই, মা, সব। মাটির স্তব্ধতার মধ্যে সে তার ভয়, তার কান্না নির্বাসিত করে। মাটি তাকে আশ্রয় দেয়, 10 সেকেন্ডের জন্য জীবন দান করে, তারপর আবার তাকে কোলে টেনে নেয়, হয়তো চিরকালের জন্যে। মাটি, মাটি, মাটি। আতঙ্কের হাত থেকে, ধ্বংসলীলার হাত থেকে, মৃত্যুর কোলাহলের মধ্য থেকে বাঁচবার জন্যে মানুষ তোমার খাঁজ, তোমার ফাটল, তোমার গর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আশ্রয় নেয়। প্রথম গোলার শব্দেই আমাদের মধ্যে একটা অদ্ভুত চেতনা জাগে, যেন হাজার হাজার বছর আগেকার সেই পশু স্বভাব। এই পশুসুলভ সংস্কারই আমাদের চালিত করে এবং তারই বলে আমরা বেঁচে যাই। এটা যে ঠিক চেতনা তাও নয়, তার চেয়েও অনেক ক্ষিপ্র, অনেক নিশ্চিত এবং অভ্রান্ত। জিনিসটা বুঝিয়ে বলা যায় না। হয়তো আমাদের একজন কোনো দিকে দৃকপাত কর্ণপাত না করে হেঁটে যাচ্ছে। হঠাৎ সে জমির উপর শটান শুয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে তার দেহের উপর দিয়ে ভীষণ বেগে এক ঝাঁক গোলার টুকরো নিরাপদে চলে গেল। তবু সে কিছুতেই মনে করতে পারবে না যে সে গোলাটা আসার শব্দ শুনতে পেয়েছিল, অথবা মাটিতে ঝাঁপিয়ে পড়তে হবে এ কথা তার মাথায় এসেছিল। অথচ ওই অজ্ঞাত পাশবিক চেতনায় যদি সে না চালিত হতো, তার দেহ এতক্ষণে হয়ে যেত একতাল মাংসপিণ্ড। এই তৃতীয় চক্ষু, এই অতি অনুভূতি আমাদের অগোচরে আমাদের রক্ষা করে। এ না থাকলে ফ্ল্যান্ডার্স থেকে ভসজেসের মধ্যে একজন লোকও থাকত না। তাই বলছিলুম, আমরা যখন কুচকাওয়াজ করে চলি, তখন আমরা হয় বিষণ্ণ নয় প্রফুল্ল। তারপর যে মুহূর্তে ফ্রন্টের সীমারেখার মধ্যে এসে পৌঁছই, সেই মুহূর্তে আমরা হয়ে পড়ে একটি নরপশু। একটা ছন্নছাড়া রকমের বনের মধ্যে গিয়ে আমরা প্রবেশ করি। এখানে আমাদের রান্নাঘর। সেটা পেরিয়ে গিয়ে বনের আড়ালে আমরা নেমে পড়ি। লরি মুখ ঘুরিয়ে নেয়। ভোরের আগে এইখানে এসে আমাদের আবার তুলে নিয়ে যাবে। মাঠের উপর বুকের সমান উঁচু কুয়াশা আর কামানের ধোঁয়া। আকাশে চাঁদ। রাস্তার উপর সৈন্যের দল সারি বেঁধে দাঁড়ায়। চাঁদের ক্ষীণ আলোয় তাদের লোহার টোপগুলো চকচক করে। সাদা কুয়াশার উপরি ভাগে কেবল সারি সারি মাথা, সারি সারি বন্দুক বেরিয়ে আছে দেখতে পাই। তোপ, গোলাগুলি ইত্যাদি তোড়জোড় বয়ে মালগাড়িগুলো চৌমাথা হয়ে সারি সারি চলেছে। গাড়ির ঘোড়ার পিঠগুলো চাঁদের আলোয় চিকচিক করছে। তাদের গতি বড় সুন্দর। কামানের গাড়িগুলো জ্যোৎস্নামাখা ঝাপসা দিগন্তের কোলের উপর দিয়ে একটানাভাবে চলেছে। ইস্পাতের টোপ পরা ঘোড়সাওয়ারদের দেখে মনে হয় যেন অতীত যুগের যোদ্ধা। ছবিখানা আশ্চর্য সুন্দর ও বিস্ময়কর। আমরা আমাদের ডেরাতে এগিয়ে চললুম। আমাদের কেউ কেউ কাঁধের উপর ছুঁচলো পাক দেওয়া লোহার শিক তুলে নেয়। অন্যেরা চকচকে লোহার ডান্ডাগুলো কাঁটাতারের জটগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়ে কাঁধে ঝুলে চলে। বোঝাগুলো বড় ভারী, বড় খাপছাড়া। জমি ক্রমেই উঁচু নিচু হতে থাকে। সামনের থেকে চেঁচিয়ে চেঁচিয়ে আমাদের সাবধান করে দেওয়া হয়, সামাল, বা হাতে ডোবা, সাবধান, খন্দক এড়িয়ে। হঠাৎ আমাদের দল দাঁড়িয়ে পড়ে। আমি টাল খেয়ে সামনে যে কাঁটাতারের বোঝা নিয়ে দাঁড়িয়েছিল তার উপর হুমড়ি খেয়ে পড়ি। দেখি সামনের রাস্তা জুড়ে কয়েকটা গোলার ঘায়ে চুরমার লরি পড়ে আছে। আবার হুকুম আসে, সব সিগারেট আর পাইপ নিভে ফেল। আমরা প্রায় আগদলে এসে পড়েছি। ইতিমধ্যে ঘোরতর অন্ধকার হয়ে এসেছে। আমরা একটা ছোট্ট বন ঘুরে একেবারে আগদলের সামনে এসে পড়লুম। দিগন্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা অনির্দিষ্ট রক্ত আভা, সে আলো কেবলই চলাচল করছে। মাঝে মাঝে কেবল কামানের মুখ থেকে এক এক ঝলক আগুন। থেকে থেকে এক একটা রূপলি সোনালি আগুনের গোলা আকাশের গায়ে ঠিকরে উঠেই দুম করে ফেটে গিয়ে আকাশ ভরে লাল, সবুজ, সাদা তারাবাজি ছড়িয়ে দিচ্ছে। ফরাসিদের এক একটা হাউই আকাশের উপরে সিল্কের প্যারাশুট খুলে দিচ্ছে। তাতে এক একটা বাতি দিনের আলোর মতো চারিদিকে সবকিছু সুস্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে। আমাদের গায়ে সেই আলো এসে পড়ে। আমরা দেখি আমাদের ছায়া কালো হয়ে মাটির উপর পড়ছে। একটা আলো নিভতেই সঙ্গে সঙ্গে আরেকটা আসমান গোলা আকাশে ছুটে ওঠে। আবার নীল তারা, লাল তারা আর সবুজ তারা। কাঠ বলে ওঠে, আজ নির্ঘাত গোলাবর্ষণ। সবকটা কামানের শব্দ একত্র হয়ে সব শুদ্ধ বিলে একটা প্রচণ্ড গর্জনের মতো শোনায়। তারপর পড়ে পড়ে একটা একটা গোলা ফাটার আলাদা আলাদা শব্দ।
মেশিনগানের খটাখট খটখট শব্দ কানে আসে। বড় বড় গোলার ঘোর গর্জনে আর ছোট ছোট গোলার চড়চড়ানিতে উপরের বাতাস কেঁপে ওঠে। অন্ধকার আকাশ ঝাঁটিয়ে দিয়ে সার্চ লাইটের আলো এধার ওধার ফিরে বেড়ায় সারি সারি লম্বা লম্বা আলোর ডাঁটি। তাদের মধ্যে একটা খানিকক্ষণ থমকে দাঁড়ায়, তারপর কাঁপতে থাকে। পরের মুহূর্তে তার পাশে আরেকটা আলোর ডাঁটি এসে উপস্থিত হয়। তাদের দুটোর মধ্যে ধরা পড়েছে একটা উড়োজাহাজ, যেন একটা কালো ভুরুত পোকা প্রাণপণে পালাবার চেষ্টা করছে। আলোয় সেটার চোখ ধাঁধা লেগে যায়, তারপর ঘুরতে ঘুরতে নিচে পড়ে। ফাঁক ফাঁক করে আমরা লোহার খুঁটি পুঁতে চলি। দুজন লোক একটা তারের কুণ্ডলি ঝুলিয়ে ধরে অপর সকলে তার টেনে চলে। কাঁটা তার খোলা আমার অভ্যাস নেই বলে আমার হাত ছড়ে যায়। কয়েক ঘন্টার মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যায়, কিন্তু লরি আসতে অনেক দেরি। আমাদের অনেকেই মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়ে। আমিও চেষ্টা করি, কিন্তু এত শীত যে ঘুম আসতে চায় না। থাকতে থাকতে একসময় আমি বেহুশ ঘুমিয়ে পড়লুম। হঠাৎ চমকে ঘুম ভেঙে বুঝতে পারলুম না আমি কোথায় আছি। আকাশের গায়ে দেখি হাওই উঠছে, রঙিন তারাবাজি ঝরছে। মুহূর্তের জন্য মনে হয় যেন কোনো উৎসবের কুঞ্জে ফুল বাগানে ঘাসের বিছানায় ঘুমিয়ে পড়েছি। সকাল কি সন্ধ্যা ঠিক বুঝতে পারিনে। যেন প্রদোষের পাণ্ডুর আলোর ঝুলনায় শুয়ে আছি, কান পেতে যেন শুনতে চাচ্ছি কারো মৃদু গুঞ্জন। আমি কাঁদছি নাকি? চোখে হাত দিয়ে দেখি, অপরূপ স্বপ্নের মতো লাগে। মনে হয় যেন আমি এখনো শৈশব পার হইনি। কেবল একটি মুহূর্তের মতো এই ছবিটুকু থাকে, তারপরেই কার্সিনস্কির ছায়ামূর্তি আমার চোখে পড়ে। রণপ্রবীণ কাঠ বসে বসে নিঃশব্দে ঢাকনি বন্ধ পাইপ টানছে। আমাকে জাগতে দেখে সে বললে, চমকালে নাকি? ও কিছু নয়, ব্যস্ত হবার দরকার নেই, ওই ঝোপটার উপরে গিয়ে পড়েছে। আমি উঠে বসি। মনে হয় যেন নিতান্ত একলা হয়ে পড়ে গেছি। কাঠ যে এখানে আছে তবু ভালো। সে ফ্রন্টের দিকে চিন্তিতভাবে তাকিয়ে বলে, চমৎকার আতশবাজি, কেবল যদি এত বিপজ্জনক না হতো। আমাদের ঠিক পেছনে এসে একটা গোলা পড়ে। দুজন সৈনিক ভয় পেয়ে লাফিয়ে ওঠে। 2 মিনিট বাদে আরও কাছে একটা আসে। তারপর রীতিমতো গোলাবর্ষণ শুরু হয়। যতটা পারা যায় হুমড়ি খেয়ে আমরা পড়ে থাকি। এর পরেরটা প্রায় আমাদের দলের মাঝে এসে পড়ে। আকাশের প্রান্তে সবুজ তারার হাওই উঠতে থাকে। বেরাত শুরু হয়। মাটি ছিটকে ওপরে ওঠে। গোলার টুকরো সনসন করে ছুটতে থাকে। আমাদের পাশে একজন সৈনিক ভয়ে প্রায় উন্মাদ হয়ে গেছে। সে 2 হাতে মুখ ঢেকে রয়েছে। তার মাথা থেকে টোপ খুলে পড়ে। আমি সেটা তুলে তার মাথায় পরিয়ে দিলুম। সে মুখ তুলে একবার চাইলে। শিরনাস্ত্রটাকে খুলে ফেলে দিয়ে শিশুর মতো আমার বাহুর তলায় ঘুড়ি মেরে এসে আমার বুকের মধ্যে মুখ গুজরে পড়ল। আমি আপত্তি করলুম না। তার টোপটাকে নিতান্ত পড়ে থাকতে না দিয়ে তার পাছার উপর সেটা রাখলুম। তামাশা করে নয়, কাজে লাগবার জন্যেই। কারণ ওই জায়গাটাই তখন তার শরীরের মধ্যে সবচেয়ে উঁচু অংশ। একটা গোলার টুকরো এসে কানে যেন জখম করেছে। গোলা ফাটার শব্দের ফাঁকে ফাঁকে তার চিৎকারের শব্দ পাচ্ছি। অবশেষে গোলাবর্ষণ খানিকটা ঠান্ডা হয়ে আসে। আমাদের ছাড়িয়ে গিয়ে গোলা এখন রিজার্ভদের উপর পড়ছে। সাহস করে একবার উকি মেরে দেখি। লাল তারার হাওই উঠতে আরম্ভ করেছে। খুব সম্ভব একটা আক্রমণ আসবে। আমরা যেখানে রয়েছি সেখানে এখনো কোনো গোলযোগ নেই। আমি সেই রং রুটকে ঝাঁকুনি দিয়ে বলি, ওঠো খোকা, সব চুকে গেছে। সে হতভম্ব হয়ে চারদিকে তাকায়। আমি বলি, দেখতে দেখতে তোমার এই অভ্যাস হয়ে যাবে। সে তার টোপটা কুড়িয়ে নিয়ে মাথায় পড়ে। অল্প অল্প করে সে প্রকৃতিস্থ হয়। তারপর হঠাৎ সে মুখ রাঙা করে বোকার মতো তাকাতে থাকে। আস্তে আস্তে তার হাতটা পিছনে নিয়ে গিয়ে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। আমি তখন বুঝি যে কামানের শব্দে অসামাল হয়ে গেছে। আমি তাকে বলি, তার জন্য আর লজ্জা কি? প্রথম গোলাবর্ষণের সঙ্গে পরিচয়ের সময় অনেকেরই অমন হয়ে থাকে। ওই ঝোপটার পাশে যাও, গিয়ে তোমার ভেতরের জাঙ্গিয়াটা ছেড়ে এসো। সে আড়ালে চলে যায়। যুদ্ধের কোলাহল শান্ত হয়ে আসে, কিন্তু একটা ভীষণ আর্তনাদ আর থামে না। আমি বলি, ব্যাপারটা কি ক্রোপ? সে বলে, ব্যাপার হচ্ছে ওদিককার দুষার ফৌজ সাবার হয়ে গেছে। চিৎকার থামে না। মানুষ নয় নিশ্চয়ই, কারণ মানুষ এত ভীষণ চিৎকার করতে পারে না। কাঠ বলে, ঘোড়া জখম হয়েছে। অসহ্য। আমাদের মুখ সাদা হয়ে যায়। জেটেরিং দাঁড়িয়ে উঠে বলে, ঈশ্বরের দোহাই, গুলি করে ওদের মেরে ফেলা হোক। সে জাতে চাষা, সুতরাং সে ঘোড়ার দরদ বোঝে। হঠাৎ যেন ইচ্ছা করেই গোলাবর্ষণ বন্ধ হয়ে যায়।
মরণাপন্ন জন্তুগুলোর চিৎকার আরও সুস্পষ্ট হয়ে ওঠে। চাঁদের রূপলি আলোতে নিষুপ্ত মাঠঘাটের কোন অংশ থেকে সে চিৎকার আসছে বুঝতে পারা যায় না। এই পৈশাচিক চিৎকার যেন অদৃশ্য লোক থেকে এসে স্বর্গমত্ত চারদিকে ঘিরে ফেলেছে। ডেটেটিং চেঁচিয়ে ওঠে, গুলি করে মেরে ফেলো, মেরে ফেলো। কার্ট ধীরে ধীরে বলে, আগে ওরা মানুষদের খেদমত করবে, তবে তো খোড়া। আমরা দাঁড়িয়ে উঠে কোন দিক থেকে শব্দ আসছে দেখবার চেষ্টা করি। যদি জানোয়ার কটাকে চোখে দেখতে পেতুম তো অনেকটা সহ্য করা যেত। মুলেরের দূরবীনটা দিয়ে আমরা দেখতে পাই একদল কালো পানা কারা আহতদের তুলে নেবার জন্য স্ট্রেচার নিয়ে ঘুরছে। আর এখানে ওখানে উঁচু উঁচু কতকগুলো আরও গাঢ় ছায়ামূর্তি, তারাও ঘুরছে ফিরছে। এইগুলোই আহত ঘোড়া, অবশ্য সবগুলো নয়। কোনোটা লাফাতে লাফাতে কিছু দূর গিয়ে পড়ে যায়, আবার উঠে ছুটতে থাকে। একটার পেট ফেটে নাড়ি ভুড়ি বেরিয়ে পড়েছে, সেই নাড়ি ভুড়িগুলো পায়ে জড়িয়ে সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। ডেটোরিং তার বন্দুক তুলে তাক করতে থাকে। কার্ট তার হাতে ধাক্কা দিয়ে বন্দুকটা উপরের দিকে তুলে দিয়ে বলে, খেপেছ নাকি? ডেটোরিং কাঁপতে কাঁপতে তার রাইফেল মাটিতে ফেলে দেয়। আমরা বসে পড়ে আমাদের কান চেপে ধরি, কিন্তু এই বিকট চিৎকার আর গুঙানি যেন সব দিক জুড়ে নিয়েছে। কিছুতেই তাকে ঠেকানো যায় না। আমরা প্রায় সব কিছুই সহ্য করতে পারি, কিন্তু এই শব্দে আমাদের গা ঘেমে উঠতে থাকে। মনে হয় উঠে দাঁড়িয়ে দৌড় দিয়ে পালিয়ে যায় এত দূরে, যেখানে এই চিৎকার এসে পৌঁছাতে পারে না। তবু এ তো শুধু ঘোড়া, মানুষ নয়। অন্ধকারের মধ্যে গুলির শব্দ কানে আসে। ঘোড়াগুলোকে গুলি করে মারছে। এতক্ষণে বাঁচলুম, কিন্তু যন্ত্রণার চোটে ঘোড়াগুলি এত দৌড়াচ্ছে যে মানুষ তাদের নাগালি পাচ্ছে না। একজন হাঁটু গেড়ে তাক করে একটা গুলি ছুড়ল। একটা ঘোড়া পড়ল, তারপর আরেকটা। শেষেরটা সামনের পা দুটোর উপর ভর করে চক্রাকারে ঘুরতে লাগল। বেচারার শির দ্বারা ভেঙে গেছে। সৈন্যরা ছুটতে গিয়ে আবার গুলি করলে। আস্তে আস্তে সে মাটিতে কাত হয়ে পড়ল। আমরা কান পেতে হাত তুলে নিই। গোলা শিশিধ্বনি, হাউই আর তারা তিনে মিলে একটি চমৎকার রূপ ধরে। ডেটেরিং উত্তেজিত স্বরে বলে ওঠে, যুদ্ধের কাজে বেচারা ঘোড়াগুলোকে লাগানোর চেয়ে নীচ কাজ আর কিছুই হতে পারে না। আমরা ফিরে যাই। লরিতে ফেরবার সময় হয়েছে। আকাশটা একটু পরিষ্কার হয়েছে। ভোর ৩টে। সার বেঁধে গড়খাই গাড়ার মধ্যে দিয়ে সেই আগেকার কুয়াশার রাজ্যে এসে পড়ি। কার্সিন্সকি কেমন অস্থির হয়ে উঠেছে। লক্ষণটা ভালো নয়। ক্রোব বলে, কি হয়েছে কাট? কাট গম্ভীর গলায় বলে, ভালোয় ভালোয় বাসায় যেতে পারলেই বাঁচি। এখনই পৌঁছে যাব কাট, বেশি আর দেরি কি? কাট যেন একটু ভয় পেয়েই বলে মনে হয়। কেবল বলতে থাকে, কি জানি ভাই, বলা যায় না। আমরা ট্রেঞ্চের অলিগলির মধ্যে দিয়ে খোলা মাঠে এসে পড়ি। ছোট বনটা আবার চোখে পড়ে। এখানকার প্রত্যেকটি ঢেলার সঙ্গে আমাদের পরিচয়। ওরই কাছে একটা গোরস্থান আছে। চলেছি, এমন সময় আমাদের পেছন থেকে বজ্রপাতের মতো শব্দ জেগে ওঠে। সঙ্গে সঙ্গে আমরা শটান হয়ে শুয়ে পড়ি। আমাদের সামনে প্রায় ১০০ গজ দূরে প্রকাণ্ড একটা আগুনের হলকা মাটি থেকে লাফিয়ে ওঠে। পর মুহূর্তে দ্বিতীয় আরেকটা গোলা ফাটার সঙ্গে সঙ্গে দেখি জঙ্গলটার এক অংশ আস্তে আস্তে শূন্যে উঠল। ৩-৪টে গাছ শূন্য ভারে এটার ওটার ধাক্কা লেগে চুরমার হয়ে গেল। ইঞ্জিনের সিটির মতো শব্দ করে গোলা ছুটে চলে। ভীষণ গোলাবর্ষণ। কে একজন চেঁচিয়ে ওঠে, আড়ালে যাও, আড়ালে যাও। মাঠ সমতল, বন এখনো বহু দূরে। তাছাড়া বিপজ্জনক একমাত্র আড়াল পাওয়া যেতে পারে গোরস্থানের স্তূপগুলোয়। আমরা অন্ধকারের মধ্যে হুড়মুড় করে প্রত্যেকে যেন কোনো জাদু মন্ত্রে এক একটি কবরের আড়ালে গা ঢাকা দিই। গোলাফাটার আগুনের হলকায় গোরস্থান আলোকিত হয়ে ওঠে। কোনো দিকে পালাবার উপায় নেই। এমন অগ্নিবর্ষণের আলোয় আমি মাঠটা দেখে নেবার চেষ্টা করি। সমস্ত মাঠটাকে মনে হয় যেন একটা উত্তাল সমুদ্রের মতো। তার মধ্যে থেকে মাঝে মাঝে অগ্নিশিখা লক লক করে ওঠে। এর মধ্যে দিয়ে পালিয়ে যাওয়া কারোর পক্ষে সম্ভব নয়। সারা বনটা টুকরো টুকরো ভাবে ছিন্ন ভিন্ন হয়ে মিলিয়ে গেল। এই গোরস্থানের মধ্যেই আমাদের পড়ে থাকতে হবে। ঠিক সামনে খানিকটা জমি ফেটে চারিদিকে ইট পাটকেল ঢেলা ছিটিয়ে দেয়। আমি একটা চাবুকের মতো আঘাত পাই। দেখি আমার আস্তিনটা গোলার কুচিতে ছিঁড়ে গেছে। আমার আঙুলগুলো মুঠো করে দেখি, না, কোনো বেদনা নেই। তবু নিশ্চিন্ত হতে পারিনি, কারণ কিছুক্ষণ সময় না গেলে ক্ষতের যন্ত্রণা বোঝা যায় না। সারা হাতটায় হাত বুলিয়ে বুলিয়ে দেখি এক জায়গায় একটু ছড়ে গেছে মাত্র। আমার মাথায় আরেকটা চোট এসে লাগায়। আমি চৈতন্য হারাতে শুরু করি। চকিতের মতো আমার মস্তিষ্কে এই চিন্তা আসে, অজ্ঞান হইও না, অজ্ঞান হইও না।
আরেকটা গোলার টুকরো আমার টোপটা এসে লাগল, কিন্তু অনেক দূর থেকে আসায় লোহার পাতকে ফুটো করতে পারলে না। চোখ থেকে কাদা মুছে দেখি ঠিক আমার সামনেই একটা প্রকাণ্ড ডোবার সৃষ্টি হয়েছে। যে জায়গায় একটা গোলা পড়ে সাধারণত সেখানে দ্বিতীয়বার আর গোলা পড়ে না। আমি এক লাফে সেই গর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে মাছের মতো নিতে পড়ে থাকি। আর একটা সিটি শব্দ পাই। আমি তাড়াতাড়ি গুড়ি মেরে নিজেকে ঢাকা দেবার চেষ্টা করি। হঠাৎ দেখি বাঁদিকে একটা কি, তার গায়ে ঘেঁষে যেতেই সেটা ভেঙে পড়ে। আমার চোখের সামনে মাটি লাফিয়ে ওঠে, শব্দে কানে তালা লেগে যায়। আমি সেই ভাঙা বস্তুটার তলায় গুড়ি মেরে ঢুকে তাই দিয়ে নিজেকে আবৃত রাখি। একটা পচা কাঠের তক্তা চারিদিয়ে সনসন করে গুলির টুকরো ছুটেছে, তার মধ্যে একটা খেলো বর্ম। কার একটা জামার হাতায় আঙুল ঠেকে। এ কি, একটা হাত যে! আহত মানুষ নাকি? আমি তাকে চেঁচিয়ে ডাকি, কোনো উত্তর নেই। মরে গেছে দেখছি। আরও হাতটাই ছোট ছোট চেলা কাঠ। তখন মনে পড়ে যে আমরা গোরস্থানের মধ্যে রয়েছি। এই কাঠগুলো ভাঙাচুরো কফিনের কাঠ। গোলাবৃষ্টি ক্রমেই ভীষণতর হয়ে ওঠে। আমি সেই কফিনের মধ্যে আরও নিবিষ্ট হয়ে পড়ে থাকি। এই এখন আমার আশ্রয়। আমার সামনে মাটির গর্তটা হা হয়ে যায়। এক লাফে ওর মধ্যে চলে যাই। মুখের উপর একটা চাপড় খাই। আমার কাঁধের উপর কার একটা থাবা এসে পড়ে। মরা মানুষটা জেগে উঠল নাকি? আমার হাতটা ধরে কে ঝাঁকিয়ে দেয়। মাথাটা ঘুরিয়ে নিতেই এক ঝলক আলোয় চোখে পড়ে কাটসিন্সকির মুখ। সে হা করে চিৎকার করে। চারিদিকের কোলাহলে আমি কিছু শুনতে পাচ্ছি নে। সে আমার কানের কাছে মুখ নিয়ে আসে। কোলাহলের একটু ফাঁকে আমি শুনতে পাই, গ্যাস, 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 মুখ ঢাকা দাও। বড় বড় গোলাবাজির মধ্যে গ্যাসের গোলার ড্যাবড্যাবে শব্দ কানে আসছে। গোলাবাজির ফাঁকে ফাঁকে একটা ঘণ্টার ধ্বনি এসে সকলকে সতর্ক করে দিচ্ছে, গ্যাস, গ্যাস। আমার পিছনে একজনকে লাফিয়ে এলো, তারপর আর একজন। গরম নিঃশ্বাসের ভাপে আমার মুখোশের কাঁচটা ঝাপসা হয়ে গেছে। কাঁচটা মুছে ভালো করে দেখি কাট, ক্রোপ আর একজনকে। আমরা কয়েকজন সেইখানে প্রায় নিঃশ্বাস বন্ধ করে পড়ে থাকি। গ্যাসের মুখোশ পরবার কয়েক মিনিটের মধ্যেই জীবন এবং মৃত্যুর মধ্যে বোঝাপড়া হয়ে যায়। মুখোশটার বেশ ঠাস বুনুন তো, কোথাও ছেঁদা নেই। হাসপাতালে যে ভয়ানক দৃশ্য দেখেছি তা আমার মনে পড়ে। বিষাক্ত গ্যাসের রোগীরা সারা দিনরাত ধরে হাঁপাচ্ছে। তাদের কাশির সঙ্গে জ্বলে যাওয়া ফুসফুসের কুচি উঠে আসছে। অতি সাবধানে ভেলভে বুক রেখে আমি নিঃশ্বাস নিই। এখনও মাটির উপর দিয়ে একটা প্রকাণ্ড থলথলে জেলি মাছের মতো গড়াতে গড়াতে বিষাক্ত গ্যাস এসে খানাখন্দে জমা হচ্ছে। বাতাসের চেয়ে ভারী বলে নিচু জায়গায় সবচেয়ে বেশি গ্যাস জমা হয়। কাঠকে কুনুয়ের ধাক্কা দিয়ে আমি বলি, এখান থেকে বেরিয়ে গিয়ে উপরে শোয়াই ভালো। কিন্তু তার আগে দ্বিতীয়বার গোলাবৃষ্টি শুরু হয়। এবার আর যেন গোলা ফাটছে বলে মনে হয় না, এ যেন মাটির তলা থেকে গর্জন আসছে। একটা কালো রঙের কি পদার্থ হুড়মুড় করে আমাদের ঘাড়ে এসে পড়ে। দেখি একটা কফিন মাটি ফুঁড়ে উঠেছে। মনে হলো কাঠ কোথায় যাচ্ছে। আমিও চললুম। আমাদের গর্তের মধ্যে যে চতুর্থ সৈনিকটি ছিল তার একটা হাতের উপর এসে কফিনটা চেপে পড়েছে। যন্ত্রণার চোটে সে অন্য হাত দিয়ে তার মুখোশটা ছিঁড়ে ফেলবার চেষ্টা করে। ক্রোপ ঠিক সময় তাকে ধরে তার হাত মুচড়ে দেয়। তার চেপটে যাওয়া হাতটাকে ছাড়িয়ে দেবার জন্যে আমি আর কাঠ যাই। কফিনের ঢাকনাটা খুলে গিয়েছিল। আমরা তার মধ্যে থেকে মৃতদেহটা বার করে টেনে ফেলে দিই। তারপর তার তলার দিকটা আলগা করবার চেষ্টা করি। সৌভাগ্যক্রমে লোকটা অজ্ঞান হয়ে পড়ে। ক্রোপও তখন আমাদের সাহায্যে আসে। তিনজনে মিলে বাক্সটা সরিয়ে তাকে মুক্ত করি। অন্ধকার তরল হয়ে এসেছে। কাঠ এক টুকরো কাঠ নিয়ে ভাঙা হাতটার তলায় রাখে। আমরা আমাদের সবকটা ব্যান্ডেজ তার হাতে জড়িয়ে দিই। এখনকার মতো এর বেশি আমরা কিছুই করতে পারি নে। মুখোশের মধ্যে আমার মাথা ভন ভন করছে, বুক যেন চেপে আসছে। বারবার ব্যবহার করা সেই একই নিঃশ্বাস নিচ্ছি। কপালের শিরা ফুলে উঠেছে, মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে যায়। আমি গর্তের বাইরে উঠে পড়লুম। অস্পষ্ট আলোয় দেখলুম কার একখানা পা সাফ ছিঁড়ে এসে পড়ে রয়েছে। পায়ের বুটটা বেশ গোটাই রয়েছে। এক পলকের মধ্যে সবটা দেখে ফেললুম। একটু দূরে কে একজন দাঁড়িয়ে রয়েছে। আমি ব্যস্ত হয়ে কাঁচটা মুছে ফেললুম। সঙ্গে সঙ্গে আবার ঝাপসা হয়ে গেল। তার ভিতর দিয়ে তাকিয়ে দেখলুম লোকটার মুখে মুখোশ নেই। কয়েক সেকেন্ড অপেক্ষা করে দেখলুম সে ফিরে তাকিয়ে কয়েক পা এগিয়ে এলো। আমি একটানে আমার মুখোশ খুলে ফেললুম। উত্তপ্ত চোখ মুখের উপর ঠান্ডা জলের মতো বাতাসের ঠান্ডা ঢেউ আমাকে অভিভূত করে দিল। গোলাবৃষ্টি থেমে গেছে। আমি গর্তের মুখে গিয়ে আর সকলকে খবর দিলুম।
তারা তাদের মুখোশ খুলে ফেললে। আমরা আহত লোকটাকে তুলে নিয়ে তাড়াতাড়ি চললুম। গোরস্থানটা একেবারে ধ্বংস হয়ে গেছে। চারিদিকে মরা আর কফিনের ছড়াছড়ি। এ যেন মরার উপর খাড়ার ঘা। একবার যারা মরেছিল তারা গোলার ঘায়ে আবার আজ মরল। কিন্তু প্রত্যেকটি মৃতদেহ যারা কবরের ঢাকা ঠেলে বেরিয়ে পড়েছে, তারা আমাদের এক একটি জীবন্ত মানুষকে বাঁচিয়ে গেল। ছিটে বেড়াটা ভেঙে চুরমার হয়ে গেছে। ছোট ছোট রেলের লাইনগুলো ভেঙে বেঁকে চুকে আকাশের দিকে খাড়া হয়ে রয়েছে। কে একজন মাটিতে শুয়ে আছে দেখলুম। আমরা দাঁড়ালুম। ক্রোপ একাই আহত লোকটিকে নিয়ে চলল। যে মাটিতে পড়েছিল সে একটা রং রুট। তার পা রক্তে ভেসে যাচ্ছে। এত অবসন্ন হয়ে পড়েছে যে আমি আমার জলের বোতলে যেটুকু রম আর চা ছিল তাই দিতে গেলুম। কাট আমার হাত ধরে বারণ করে তার উপর ঝুঁকে পড়ল। কোথায় লেগেছে কমরেড? সে এত দুর্বল যে জবাব দিতে পারলে না। আমরা সাবধানে তার পাজামা কেটে ফেলি। সে গঙিয়ে ওঠে, আস্তে আস্তে। যদি তার পেটে গুলি লেগে থাকে তো তার পক্ষে কিছুই খাওয়া উচিত নয়। তবে বমি নেই, একটা ভালো লক্ষণ। পাটা খুলে দেখি হাড়ে মাংসে আর গোলার কুচিতে তাল পাকিয়ে গেছে। গাঁটের মুখে আঘাত লেগেছে। এ বেচারা জীবনে আর হাঁটতে পারবে না। আমি তার কপালে ভিজে হাত বুলিয়ে দিয়ে এক ঢোক জল খেতে দিই। দেখতে পাই তার ডান হাতখানা দিয়ে রক্ত পড়ছে। কাঠ দুটো তুলোর পোটলা চওড়া করে বিছিয়ে ক্ষতটা ঢাকলে। বাঁধবার মতো একটা কিছুর জন্যে আমি এদিক ওদিক তাকাই। আমাদের কাছে আর ব্যান্ডেজ কিছুই নেই। কাজেই আমি তার ট্রাউজার খুলে তার ভিতরের জাঙ্গিয়া থেকে একটা টুকরো কাপড় ছিঁড়ে নেবার চেষ্টা করি, কিন্তু তার জাঙ্গিয়াই দেখতে পেলুম না। মনে পড়ল এই সেই ছেলেটি যাকে কিছুক্ষণ আগে পাঠিয়েছিলুম ঝোপের আড়ালে কাপড় ছাড়তে। ইতিমধ্যে একজন মৃত সৈনিকের পকেট থেকে কাট একটা ব্যান্ডেজ বার করে নিয়েছে। আমি ছেলেটিকে বলি, আমরা এবার একটা স্ট্রেচার আনতে যাচ্ছি। সে ধীরে ধীরে বলে, এইখানে থাকো। কাট বললে, আমরা এখনই ফিরে আসছি, কেবল একটা স্ট্রেচার নিয়ে আসব। সে বুঝলে কিনা জানি নে, কচি ছেলের মতো আবদারের সুরে বলতে লাগল, আমায় ফেলে যেও না। কাট একবার চারিদিকে তাকিয়ে বললে, একটা পিস্তল বার করে শেষ করে দেব নাকি? নিয়ে যেতে যেতেই বোধহয় ছেলেটি মারা যাবে। যদি বাঁচে তো বড়জোর 2-3 দিন। এতক্ষণে সে যেটুকু কষ্ট পেয়েছে তার চেয়ে ঢের বেশি কষ্ট মৃত্যুর আগে পর্যন্ত তার কপালে লেখা আছে। এখন সে বিকল, কিছুই অনুভব করতে পারছে না। 1 ঘণ্টা পরে অসহ্য যন্ত্রণায় তাকে অবিরত চিৎকার করতে হবে। যত ঘণ্টা সে বেঁচে থাকবে তার যন্ত্রণার শেষ থাকবে না। এই যন্ত্রণা সে পাক বা না পাক তাতে কারো কিছু এসে যাবে না। আমি ঘাড় নেড়ে বলি, হ্যাঁ কাট, আমাদের উচিত ওর এই যন্ত্রণার অবসান ঘটিয়ে দেওয়া। কাঠ স্থির হয়ে দাঁড়ায়। সে মন স্থির করেছে। আমরা ঘুরে দেখি আমরা আর একাকী নেই। গর্তের মধ্যে থেকে, খানার মধ্যে থেকে লোকজন উঠে পড়েছে। কি করব? আমরা একটা স্ট্রেচার নিয়ে আসি। কাঠ ঘাড় নেড়ে বলে, এমন ছেলেটা একেবারে দুধের বাছা। যতটা ক্ষতি হবে ভাবা গিয়েছিল ততটা ক্ষতি হয়নি। 5 জন মৃত, 8 জন আহত। মোটের উপর একটা ছোটখাটো গোলাবৃষ্টি। আমরা ফিরে গেলুম। আহতদের হাসপাতালে নিয়ে গেল। সকালটা মেঘলা করে রয়েছে। বৃষ্টি শুরু হল। 1 ঘণ্টা পর আমরা লরির কাছে পৌঁছে লরিতে উঠে পড়ি। আগের চেয়ে এখন জায়গা বেশি হয়েছে। বৃষ্টি চেপে আসে। আমরা বর্ষাতির টুকরোগুলো মাথার উপর পেতে দিই। চড়বড় করে তার উপর বৃষ্টির ফোঁটা পড়ে। গর্তে লরির চাকা পড়ে লাফিয়ে ঝাঁকুনি দিতে দিতে চলে। আধ ঘুমন্ত অবস্থায় আমরা ওর গায়ে ঢলে পড়ি। লরির সামনে 2টো লোক, তাদের হাতে 2টো লম্বা আকশি। তারা কেবল রাস্তার মাঝে যেসব টেলিফোন তার ঝুল রয়েছে তাই লক্ষ্য করছে। ঘন এত তার গেছে যে সতর্ক না থাকলে লরি চলতে চলতে অনায়াসে আমাদের তারের ফাঁসি হয়ে যেতে পারে। যেই তার আসছে, দুজনে দুদিক থেকে আকশিতে করে তুলে ধরছে আর বলছে, তার, হুঁশিয়ার। আমরা শুনছি আর ঘুমন্ত অবস্থায় হাঁটু মুড়ে একটু নিচু হচ্ছি। আবার সোজা হয়ে দাঁড়াচ্ছি। লরি চলছে তো চলছেই। আকশিওয়ালারা একঘেয়ে সুরে হাঁক দিচ্ছে তো দিচ্ছেই। তার, খবরদার। বৃষ্টি ঝরছে তো ঝরছেই। আমাদের মাথার উপর জল ঝরছে। ফ্রন্টে মৃত সৈনিকদের উপর জল ঝরছে। ক্যামেরিখের কবরের উপর ঝরছে। আমাদের অন্তরের মধ্যে ঝরছে। কোথায় একটা গোলা ফাটার শব্দ হয়। সঙ্গে সঙ্গে আমরা ভয়ে কুঁকড়ে যাই। দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে। লরির গা থেকে লাফিয়ে পড়বার জন্যে আমাদের পা তৈরি হয়ে ওঠে। আর কোনো রকম উৎপাত ঘটল না। কেবল সেই একঘেয়ে হাঁক, তার, খবরদার।
আমরা আবার নিচু হই, আবার আধ ঘুমন্ত অবস্থা। শুনছিলেন এরিক মারে রেমার্কের উপন্যাস অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।